আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খুব ভালো, ভেতরে আসুন। ওনারা ভেতরে আসে। শ্বশুর মশাই চলে যায় সাদিকে দেখতে। ছোঁয়া দাঁত কেলিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। এতে দাঁত কেলানো কিছু হয়নি, এখনই তুমি যাবে আমার সাথে পার্লারে। দাঁতে দাঁত চিপে বলেন সাবিনা বেগম। ওমা, এখন সাজুগুজু করবো কেন? ধরে বেঁধে আর একটা বিয়ে দিয়ে দেবেন নাকি? ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে ছোঁয়া। ইহ, বুদ্ধির কি বহর, নাক ফুটো করবো তোমার, নাকফুল সাথে এনেছি। ছোঁয়া মুচকি হাসে। নিজেও চাইছিল নাক ফুটো করতে। একবার মা বলেছিল বিবাহিত নারীদের নাক ফুল না থাকা স্বামীর জন্য অমঙ্গল। যদি ছোঁয়া এসব বিশ্বাস করে না, তবু শাশুড়ি তো বিশ্বাস করে, তার বিশ্বাসের জন্যই বলবে। নাক তো ফুটো করবই, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বড় ছেলের বউকে দেখুন, তারপর যাবে নাক ফুটো করতে। শাশুড়িকে এক প্রকার টেনে রুমে নিয়ে যায়। লাগেজ খুলে শাশুড়ির শাড়ি বের করে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। তারপর চলে যায় শরবত বানাতে। সাবিনা বেগম ভ্রুকুচকে তাকিয়ে আছে সিমির দিকে। সিমি কাচুমাচু হয়ে বসে আছে। সামনে কেউ এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি তো হবে। পরি সিমির কোলে ঘাপটি মেরে বসে আছে। ছোঁয়া শাশুড়ির পায়ের কাছে বসে আছে। শাশুড়ি আমার আপি কিন্তু খুব ভালো, সব রান্না পারে, খুব কাজের মেয়ে। একগাল হেসে বলে ছোঁয়া। তুমি কি পারো সেটা বলো। মুখ বাঁকিয়ে বলেন তিনি। আমি খেতে পারি, আপনি আর আপি রান্না করবেন, আমি শুধু খাবো। দারুণ না ব্যাপারটা? হাতে তালি দিয়ে খুশিতে লাফিয়ে উঠে বলে ছোঁয়া। সিমি অসহায় চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাবিনা বেগম উপরে কঠিন হয়ে থাকলেও ভেতরে হাসছে। শোনো মেয়ে, আমি তোমাকে সোজাসাপটা কিছু প্রশ্ন করব, বিনা সংকোচে উত্তর দিবা। সিমির দিকে তাকিয়ে বলে সাবিনা বেগম। সিমি সময় না নিয়ে মাথা নাড়ায়। তোমার কি নতুন করে সংসার বাঁধার ইচ্ছা আছে? সিমি তাকায় সাবিনা বেগমের দিকে। এরকম প্রশ্ন করবে এটা যেন সিমি জানতো। ছোঁয়া গোল হয়ে বসেছে নাই শোনার জন্য। ইচ্ছে থাকলে এতদিন অপেক্ষা করতাম না, অনেক আগেই বিয়ে করে নিতাম। মাথা নিচু করে আলতো হেসে উত্তর দেয় সিমি। আমি কখনোই আমার ছেলে মেয়েদের ওপর কিছু চাপিয়ে দিয়েছি বলে তো মনে হয় না। হ্যাঁ, সাধু বিয়ে করতে চায়নি, আমি জোর করেছি। সাধু যদি বলতো ওর পছন্দের কেউ আছে, তাহলে কখনোই এমনটা করতাম না, কিন্তু ওর পছন্দের কেউ ছিল না। সিফাত কখনো তোমার কথা আমাকে বলেইনি। কেন মিথ্যে বলল ও তোমায়? দুধের শিশু পরীকে কোলে নিয়ে সিফাত যখন বাড়িতে ঢুকেছিল, আমি তখন শুধু একবার জিজ্ঞেস করেছিলাম বাচ্চাটাকে, ও বলেছিল ওর মেয়ে, ব্যাস, আর কখনো কিছুই জিজ্ঞেস করিনি। কোলে পিঠে করে বড় করেছি। তাহলে আমার সেই সন্তান কেন মায়ের নামে এত বড় মিথ্যে অপবাদ দিয়ে তোমার মতো নিষ্পাপ মেয়েকে ঠকালো? গলা ধরে আসে সাবিনা বেগমের। চোখ দুটো ভিজে আসে। সিমির চোখেও পানি। ছোঁয়া শাশুড়ির পা জড়িয়ে ধরে কোলে মাথা রাখে। খুব খারাপ মামি হয়তো। ছেলেরা কখনোই আমাকে কিছু বলে না, আমার মেয়েও কখনো কিছু বলে না, যেন আমি ওদের বোঝা। এবার সাবিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। পরীকে আমরা সবাই খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আমি চাই তুমি সারা জীবন আমাদের সাথে থাকো, আমার মেয়ে হয়ে। সাবিনা বেগমের প্রস্তাবে ঘাবড়ে যায় সিমি। এটা কি করে সম্ভব? করুণ চোখে তাকায় সাবিনা বেগমের দিকে। ভেবে দেখো, তারপর বলো। জোর করা হবে না তোমায়। আমার ছেলে কখনোই তোমার ধারে কাছেও আসবে না, তুমি না চাইলে, এটা আমি তোমায় কথা দিতে পারি। সিমি মাথা নাড়ায়। পরীর মুখের দিকে তাকায়। এখানে এদের সাথে থাকতে চায় না সিমি। আবার পরীকে কি করে এদের থেকে আলাদা করবে? এতগুলো বছর তো এরাই সামলেছে পরীকে। ছোঁয়া উঠে চলে যায়। সাবিনা বেগম সিমির সাথে টুকটাক গল্প জুড়ে দেয়, পড়ালেখা, পরিবার, স্বপ্ন, এসব সম্পর্কে। সাদি এখনো ঘুমিয়ে আছে। শরীর খারাপ থাকায় ঘুম ভাঙছে না। ছোঁয়া রুমে এসে সাদির মাথায় হাত রাখে। এখনো কপাল গরম। চট করে কিচেনে চলে যায়। ঝাল করে নুডলস রান্না করে রুমে আসে। এই যে শুনছেন, উঠুন না, শুনছেন? সাদির মাথার কাছে নুডলসের বাটিটা রাখে। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় ডাকে ছোঁয়া। সাদি এক লাফে উঠে বসে।
ছিটকে কিছুটা দূরে সরে যায়, জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছোঁয়া ভয় পেয়ে যায়। এভাবে ছিটকে কেন গেল? এভাবে একদম ডাকবা না আমায়। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে বলে সাদি। ও মা, কেন? এভাবে না ডাকলে কিভাবে ডাকবো? ভ্রুকুচকে বলে ছোঁয়া। যেভাবে খুশি ডেকো, কিন্তু এইভাবে ডাকবা না। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে সাদি। ছোঁয়া মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। ডাকছো কেন? মাত্র না ঘুমালাম। হাই তুলে বলে সাদি। খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো, তাই। মাথা নিচু করে বলে ছোঁয়া। 1 ঘন্টা হয়নি ওষুধ খাইছি, এখন আবার কিসের ওষুধ? কপালে 3টে ভাঁজ ফেলে বলে সাদি। জ্বর তো কমে নাই, তাই। জ্বর কমেনি বলে 2 মিনিট পর পর ওষুধ খেতে হবে? তোমার কি হয়েছে বলো তো? মাথা খাচ্ছো কেন আমার? ধমক দিয়ে বলে সাদি। ফুপিয়ে কেঁদে ওঠে ছোঁয়া। ইদানিং সাদির ধমকগুলো সহ্য হয় না। একটু কি ভালোবেসে বলা যেত না? এভাবে ধমক দেওয়ার কি আছে? সাদি ফোঁস করে শ্বাস নেয়। মাথাটা টনটন করছে ব্যথায়। আর একটু ঘুম হলে ভালো লাগতো। এখন আবার প্যাচ প্যাচ করে কান্না। জীবনটা একদম যা ইচ্ছে তাই অবস্থা। খাইয়ে দাও। চোখ বন্ধ করে চুল টেনে বলে সাদি। ছোঁয়া যেন এটারই অপেক্ষায় ছিল। চট করে চোখের পানি মুছে বাটি হাতে সাদির দিকে এগিয়ে বলে। চামচে নুডলস পেঁচিয়ে সাদির মুখের সামনে ধরে। সাদি সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে। একটু বসো, কুলি করে আসি। আলস্য ভঙ্গিতে বিছানা ছাড়ি সাদি। হাঁটতে ইচ্ছে একদমই হচ্ছে না। কি আর করার, মহারানী যখন বলেছে তখন তো খেতে হবেই। বেশ সময় নিয়ে চোখে মুখে পানি দিয়ে বের হয় সাদি। ছোঁয়া এখনো একই ভঙ্গিতে বসে আছে বিছানায়। সাদি তোয়ালি দিয়ে মুখ মুছতে মুছতে ছোঁয়ার সামনে আসে, বসে। ছোঁয়া পরম তৃপ্তিতে খাইয়ে দিতে থাকে সাদিকে। 2-1 বার মুখে দিয়ে নাক মুখ কুচকে ফেলে সাদি। ছোঁয়ার হাসি মুখটা চুপসে যায়। রেখে দাও, পরে খেয়ে নেব। আবারও কম্বল টেনে শুয়ে পড়ে সাদি। ছোঁয়া সাদি রাত খাওয়া খাবারটার দিকেই তাকিয়ে আছে। চুল টেনে দাও। ঘুম চড়ানো কণ্ঠে বলে সাদি। ছোঁয়া মুচকি হাসে। রাত খাওয়া খাবারটা তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে সাদির মাথার কাছে বসে টুল টেনে দিতে থাকে। বিকেলে সিমি আর ছোঁয়াকে নিয়ে সাবিনা বেগম বের হবেন বলে তাড়া দিচ্ছে। সাদির জ্বর অনেকটা কমে গেছে, কিন্তু এখনো ঘুমোচ্ছে। সাদিকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ছোঁয়ার। আবার শাশুড়ির মুখের উপর বলতেও পারছে না যাবে না। তাই মন খারাপ করে কালো একটা 3 পিস পরে নেয়, সাথে কালো হিসাব বেঁধেছে। সিমিও কালো জামা পরেছে। পরীকে সিফাতের কাছে রেখে যাবে। সিফাতের কাজ নেই। শামীম চৌধুরী, সিফাত আর সাদি বাড়িতে থাকবে আর মেয়েরা বেরোবে। শেষবার সাদির চুলের ভাঁজে হাত বুলিয়ে বেরিয়ে যায় ছোঁয়া। শাশুড়ি প্রথম ওদের নিয়ে পার্লারে আসে। ছোঁয়া ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। নাক তো ফুটো করতেই হবে। সাবিনা বেগম নাক ফুল সাথে এনেছে, একেবারে নাক ফুল পরিয়ে নিয়ে যাবে। চোখ বন্ধ করে সাদির মুখটা স্মরণ করে আর তখনই নাক ফুটো করে দেয়। নাক ফুটো করা শেষে কিছু কেনাকাটা করে নেয়। সিমি নিজে পছন্দ করে পরীর জন্য কিছু জামা কাপড় কিনে নেয়। সিমিকেও একটা নাকফুল কিনে দেয় সাবিনা বেগম। সিমি নিতে ইতস্তত করছিল, কিন্তু মুখের উপর নাও করতে পারছিল না। সাদি ভাই আর বাবার সাথে গল্প করছে। পরী সাদির কোলে বসে আছে। ছোঁয়া বাসায় ঢুকেই সাদির সামনে পড়ে। সাদি এক পলক ছোঁয়ার দিকে তাকিয়েই চোখ নামিয়ে নেয়। ছোঁয়াও রুমে চলে যায়। এখন অপেক্ষা সাদি রুমে আসার। সাদির থেকে খুব করে শুনতে ইচ্ছে করছে, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব সাদি বলবে? যদি না বলে? মন খারাপ করে বসে আছে ছোঁয়া। জামা কাপড় পাল্টাতে ইচ্ছেই করছে না, আয়না দেখতেও ইচ্ছে করছে না। একটু পরেই সাদি রুমে চলে আসে। তবুও ছোঁয়া তাকায় না সাদির দিকে। সাদি এসে ছোঁয়ার পাশে বসে ছোঁয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ওষুধ তো খেয়েছি, তাহলে মন খারাপ কেন? ছোঁয়া উত্তর দেয় না, তাকায়ও না সাদির দিকে। সাদি জোরে শ্বাস টানে। তোমাকে খুব সুন্দর লাগছে, নাক ফুলে খুব মানিয়েছে। এ কথাটা ছোঁয়ার ছোট মনে ভালোবাসার পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মনে ছুঁয়ে যায় একরাশ ভালোবাসা। প্রিয় মানুষটার একটু প্রশংসাই পারে হাজারো মন খারাপ দূরে রাখতে। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। সাদির দিক তাকায়।
সাদি ছোঁয়ার দিকে তাকিয়েই ছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। চোখে চোখ পড়তেই মৃদু হাসে সাদি, ছোঁয়াও একটু হাসে, চোখ সরিয়ে নেয় না, পড়তে চেষ্টা করে সাদির গভীর চোখ দুটো। ব্যথা পেয়েছো খুব? ছোঁয়ার ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে সাদি। ছোঁয়া সাদির কাঁধে মাথা রাখে। একটু পেয়েছি, খারাপ লাগছে না। চোখ বন্ধ করে অনুভব করে সাদিকে। মা তো এসবে বিশ্বাস করে। আমি জানি তুমি এতে বিরক্ত হয়েছো, কিন্তু মাকে জোর দিয়ে বলতে পারোনি। সরি ফর দ্যাট। ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সাদি। ছোঁয়া চোখ তুলে এক পলক তাকায় সাদির মুখপানে। কয়েকদিন আগেও এই লোকটাকে বিরক্ত লাগতো, নাক ফুটো করার কথা শুনলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলতো, কিন্তু এখন এই লোকটাকে খুব ভালো লাগে। এই লোকটার আশেপাশে থাকতে ইচ্ছে করে, নাক ফুটো করতে ইচ্ছে হয়েছে লোকটার নাম করে। খারাপ লাগছে? ব্যথার ওষুধ খাবে? ছোঁয়ার থেকে কোনো সাড়া না পেয়ে বলে সাদি। খারাপ লাগছে না। ছোঁয়া রিনরিনিয়ে সাদির হাত জড়িয়ে ধরে বলে। তাহলে কথা বলছো না কেন? মন খারাপ? ছিল, এখন আর নেই। মৃদু হেসে সাদির বুকের উপর মাথা রেখে বলে। সাদিও এক হাতে আগলে নেয় ছোঁয়াকে। এভাবে কতক্ষণ ছিল জানা নেই, দুজনেই চুপচাপ, একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ গুনছে। তোমাকে একটু ছুঁয়ে দেই? হাঁসফাঁস করতে করতে বলে সাদি। ছোঁয়া সাদির কথার অর্থ বুঝতে পারে না, হাত ছেড়ে মাথা তুলে তাকায় সাদির দিকে। সাদি চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে, তারপর ছোঁয়ার দুই গালে হাত দেয়। ছোঁয়া তাকায় সাদির চোখের দিকে। কিছু একটা আছে এই চোখে, লাল হয়ে গেছে চোখ দুটো। সাদি রেগে গেলে চোখ লাল হয়ে যায়, কিন্তু এই লাল এই রাগের লাল না। সাদি ছোঁয়ার কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। ছোঁয়া সাদির হাতের উপর নিজের হাত রাখে, খুব যত্ন করে ছোঁয়ার নাকে ঠোঁট ছুঁয়ে দেয় খানিকক্ষণ সময় নিয়ে। আবেশে চোখ বুজে নেয় ছোঁয়া। এখন শাড়ি পরলে একদম পারফেক্ট বউ লাগবে তোমায়। নাক টেনে দিয়ে বলে সাদি, তারপর ছোঁয়াকে ছেড়ে সোজা হয়ে বসে। ছোঁয়া একটু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে। শাড়ি বলি এক দৌড় দেয়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলে। পাগল বানিয়ে দেবে আমায়। বা হাতে মাথা চুলকে বিড়বিড় করে বলে সাদি। ছোঁয়া দৌড়ে শাশুড়ির রুমে যায়। সাবিনা বেগম তখন সিমির মাথায় তেল দিচ্ছেন। খুব ভাব হয়ে গেছে দুজনের মধ্যে, নিজের মেয়ের মতো আপন করে নিয়েছে উনি সিমিকে। শাশুড়ি আমাকে শাড়ি পরিয়ে দিন। হাঁপাতে হাঁপাতে সাবিনা বেগমের পাশে হাঁটু মুড়ে বসে বলে। হঠাৎ শাড়ি কেন? তেল দিতে দিতে বলে সাবিনা বেগম। সিমি ভ্রু কুচকে তাকিয়ে আছে ছোঁয়ার মুখের দিকে। আপনার ছেলে বলেছে এখন শাড়ি পরলে একদম পারফেক্ট বউ বউ লাগবে। ছোঁয়া লাজুক হেসে বলে। সাবিনা বেগমের হাত থেমে যায়, বাঁকা চোখে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়েটার বুদ্ধি শুদ্ধি কোনো কালই হবে না। সিমি ঠোঁট টিপে হাসে। শাড়ি নিয়ে এসো, গম্ভীর গলায় বলে সাবিনা বেগম। ছোঁয়া আবার দৌড়ে রুমে চলে যায়। সাদি কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। ছোঁয়া ঝড়ের গতিতে এসে আলমারি খুলে নীল রঙের শাড়ি বের করে। সাদি ভ্রু বাঁকিয়ে ছোঁয়ার কার্যকলাপ বোঝার চেষ্টা করছে। ছোঁয়া শাড়ি বের করে সাদির দিকে এক পলক তাকিয়ে আবারও দৌড়ে চলে যায়। ততক্ষণে সিমির মাথায় তেল দেওয়া শেষ। সিমি চুল হাত খোপা করে চলে গেছে পরীর কাছে। সিফাত এক হাতে চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাপের বোঝা আর বইতে পারছে না, এর একটা বিহিত দরকার। কতদিন আর সিমির চোখে দোষী হয়ে থাকবে? বউ বাচ্চা থাকতেও কেন অনাথের মতো বাঁচবে? ভেবেছিল মা একটা সুস্থ বিচার করবে, কিন্তু মা তো তা করলো না। একবার তো ছেলেকে ডেকে জিজ্ঞেস করতে পারতো, কেন করলি এমনটা? তা তো করলোই না। উল্টো সিফাত নিজে আগে বাড়িয়ে বলতে গিয়েছিল, তখন স্পষ্ট বলে দিল, তোর সাথে এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না আমি। শুনতে তো পারতো কথাগুলো, একটু বোঝার তো চেষ্টা করতে পারতো। সিমি দরজায় নখ না করেই ঢুকে যায়। পরে আছো এখানে? সিফাতকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে সিমি। সিমির কণ্ঠ শুনে সিফাত ঘুরে দাঁড়ায়। সিফাতের হাতে ছুরি দেখে ভ্রু কুচকে তাকায়। সুইসাইড করবেন নাকি? করলে একটা সুইসাইড নোট লিখে যাবেন, আর তাতে স্পষ্ট লিখে দেবেন নিজের ইচ্ছেতে সুইসাইড করেছি আমি। এখানে সিমি নামের মেয়েটির কোনো দোষ নেই, কেমন?
হাসি মুখে বলে সিমি। সিফাত খুব আহত হয়, একটু তো সিরিয়াসলি নিতে পারতো, এভাবে তাচ্ছিল্য করলো। আমি মরলে তোমাকে নিয়েই মরবো। অনেক জ্বালাচ্ছ তুমি আমায়। আরে বাবা, দোষ করেছি, 3টা বছর শাস্তি ভোগ করছি, মরণ যন্ত্রণা পেয়েছি, আর কি শাস্তি পাবো? আরো শাস্তি দেওয়ার থাকলে দাও, তবুও তো একটা বিহিত দরকার। ফাঁসির আসামিও দোষ স্বীকার করলে শাস্তি কমে যায়, আর আমি তো খুন করিনি। চাকুটা শব্দ করে ফেলে দিয়ে রাগেই পায়চারি করতে করতে বলে সিফাত। সিমি বুকে হাত গুজে দাঁড়ায়। আমি কখনোই আপনাকে ক্ষমা করব না। শক্ত গলায় বলে দেয় সিমি। সিফাত তেড়ে আসে সিমির দিকে। সিমি একটু ঘাবড়ে যায়, 2 পা পিছিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। সিফাত শব্দ করে দরজা বন্ধ করে তালা দিয়ে দেয়, চাবিটা জানলা দিয়ে বাহিরে ফেলে দেয়। সিমি কপালে ভাঁজ ফেলে সিফাতের কার্যকলাপ দেখছে। করতে চাইছি এটা কি? আমি পারবো না সিমি, মরে যাচ্ছে আমি। আমাকে বাঁচাবে না তুমি? আমার কথা না হয় নাই ভাবলে, নিজের মেয়ের কথা তো ভাববে। আমি মরে গেলে আমার পরি বাঁচবে না, ভীষণ ভালোবাসে আমায়। হাঁটু মুড়ে বসে করুণ দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে বলে সিফাত। সিমি তাচ্ছিল্য হাসে। বেঈমানদের জন্য মায়াটা একটু বেশিই জমে যায়। কি গ্যারান্টি আছে আমার মেয়েও আমার মতো ঠকবে না? যাদের রক্তে বেঈমানি মিশে গেছে তারা কখনোই বেঈমানি ছাড়তে পারে না। ভালো তো এটাই হবে প্রতিদিন নতুন করে মরার চেয়ে একেবারে মরে গেলে। সিমি কথা শেষ হওয়ার সাথে সাথে ফেলে দেওয়া ছুরিটা আবার কুড়িয়ে নেয় সিফাত। সাবিনা বেগম খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে ছোঁয়াকে। শাড়িতে সত্যি পারফেক্ট বউ লাগছে ছোঁয়াকে। আয়নায় নিজেকে ভালো করে দেখে নিয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াই ছোঁয়া। আচ্ছা, এখনো কি সাদি বলবে একদম পারফেক্ট বউ লাগছে? সাদমান চৌধুরীর বউ ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় ছোঁয়া। ঠোঁটে ঠোঁট চিপে মুচকি হাসে। সাবিনা বেগম চলে গেছে রান্না করতে। রাতে রান্নাটা নিজে হাতেই করতে চায়। ছোঁয়া শেষবার নিজেকে দেখে রুমের বাইরে পা বাড়ায়। আর তখনই সাদি বেরিয়ে গেছে। অফিস থেকে কল এসেছিল। ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়, চোখের কোণে পানি জমে যায়। যার জন্য এত সাজ, নিজেকে সাজিয়ে তোলা, সেই নেই। কাকে দেখাবে এই সাজ? আগে কেন বললো না বেরোবে? সেফটি পিন খুলতে খুলতে রুমে চলে যায় ছোঁয়া। গাল বেয়ে টুপটাপ পানি পড়তে থাকে। এই অভিমান সহজে ভাঙবে না। রুমে এসে সেফটি পিন ফেলে দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। সিফাত ছুরি হাতে নিয়ে সিমির দিকে তাক করায়। সিমি বুকে হাত গুজে দাঁড়ায়। ভেবো না আমি একা মরবো। আমি মরলে তোমাকে নিয়েই মরবো। পরির জন্য সাদি আর ছোঁয়া আছে। দাঁতে দাঁত চিপে বলে সিফাত। সিমি মুখ বাঁকায়। আমাকে মারবেন? বলতে বলতে এগিয়ে যায় সিফাতের দিকে। সিফাত ঘাবড়ে যায়, কিন্তু সেটা সিমিকে বুঝতে দিতে চাইছে না। উপরে রাগী ভাবটা ধরে রেখেছে। সিমি সিফাতের সামনে দাঁড়িয়ে ছুরির ধারালো অংশ 2 আঙ্গুল দিয়ে ধরে। সিমির হাত কেটে যাবে বলে সিফাত ছেড়ে দেয়। সিমি বাঁ হাত দিয়ে ভালো করে ছুরি দেয়। তারপর সিফাতের দিকে তাক করায়। সিফাত বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে। পুঁটি মাছের সাহস নিয়ে মানুষ খুন করতে আসছেন? আগে সাহস বাড়ান, তারপর আসেন আমাকে খুন করতে। সিফাতের পেটে চাকু আলতো করে ঘুরাতে ঘুরাতে বলে সিমি। সিফাত বড় বড় চোখ করে ছুরির দিকে তাকিয়ে আছে। একটু এদিক সেদিক হলে ছুরিটা ডিরেক্ট ঢুকে যাবে সিফাতের পেটে। সিমির মধ্যে তেমন ভাবান্তর নেই, যেন এটা কিছুই না। সরাও এটাকে, শুকনো ঢকিরে বলে সিফাত। ওমা, কেন? আপনি না মরবেন আর আমাকেও মারবেন? আগে আপনাকে মারি, তারপর আমিও মরব। মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পেছনে গুজে বলে সিমি। সিফাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আগে কোথায় চাকু চালাবো? সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে সিমি। সিফাত ভয়েই রীতিমতো ঘামছে। এই মেয়ে কি পাগল টাগল হয়ে গেছে নাকি? সিমি সিফাতের বাঁ হাতটা টেনে নেয়। হাত দিয়েই শুরু করি, কি বলেন? সিফাতের মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে সিমি। সিফাত চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। সিমি সেটা দেখে মুখ টিপে হাসে। তারপর সিফাতের হাতের মাঝখানে দেয় একটা। তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সিফাত। মুখ দিয়ে এতটুকু শব্দ বের করে না। মুহূর্তেই রক্ত পড়া শুরু করে দেয়। একটু একটু করে রক্ত বের হচ্ছে, কেননা খুব হালকা করেই টান দিয়েছে। শুধু চামড়াটা কেটে গেছে।
তারপর নিজের হাতেও ঠিক সেই জায়গায় ছুরি বসিয়ে দেয়। সাথে সাথে সিফাত সিমির হাত ধরে ফেলে। চোখে মুখে আতঙ্ক। জোরে জোরে শ্বাস নিচ্ছে সিফাত। সেটা দেখে আলতো হাসে সিমি। আমার হাত কাটবো না আমি। আমি এতটাও পাগল না। শুধু এটা বোঝালাম আমি খুন করতেও দুবার ভাববো না। আপনাকে মারতে আমার একটু আত্মা কাঁপবে না। সো এরকম দরজা লক করে আমাকে আটকে রেখে ভয় দেখানোর চেষ্টা দ্বিতীয়বার করবেন না। গেট ইট? দাঁতে দাঁত চেপে আঙ্গুল গুলে বলে সিমি। সিফাত কাটা হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে। হাত পা কাঁপছে কেন তোমার? মিষ্টি করে হেসে সিমির হাতটা ধরে বলে সিফাত। সিমি ঘাবড়ে যায়, হাতের দিকে তাকায়। অসম্ভবভাবেই হাত পা কাঁপছে। রাগের বসে সিফাতকে আঘাত করলেও এখন ভেতরে পড়ছে। একদম ছোবেন না আমায়। ঝাড়া মেরে সিফাতের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে সিমি। চোখ দুটো টলমল করছে। সিফাত ঝাপটে জড়িয়ে ধরে সিমিকে। সিমি ছোটার জন্য ছটফট করতে থাকে, ইচ্ছে মতো সিফাতকে আঘাত করতে থাকে, কিন্তু সিফাত ছাড়ছে না, যেন পণ করেছে আজকে সিমিকে বণিকের ভেতর আগে রাখবে। ছুটাছুটি করতে করতে একসময় শান্ত হয়ে যায় সিমি। ফুপিয়ে কেঁদে ওঠে, যেন পুরোনো ঘাতে কেউ লবণের ছিট দিয়েছে। সিফাত চোখ বন্ধ করে সিমিকে অনুভব করছে। ও চোখের কোণেও পানি জমে গেছে। আমাকে ক্ষমা করে দাও না সিমি, একটা বার শোনো আমার কথা, আমাকে ছেড়ে যাও না, খুব অপরাধী না আমি, একটা বার শোনো আমার কথাগুলো। সিমির মাথায় চুমু দিয়ে বলে সিফাত। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। সুন্দর করে গুছিয়ে পড়ে, সেটা এলোমেলো হয়ে যায়। পরিপাটি করে খোপা করে তাতে ফুলের গাজর দেওয়া চুলগুলো আধ খোলা হয়ে গেছে। চোখের পানিতে গাজর লেপটে গেছে। ফর্সা নাকটা লাল হয়ে গেছে। বন্ধ চোখ দুটোর পাপড়ি ভিজে জুবু থুবু হয়ে গেছে। কাচের চুড়ি ভেঙে হাতে গেঁথে গেছে। সবে ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করেছে সাদি। ছোঁয়ার এরকম বিধ্বস্ত অবস্থা দেখে ভ্রুকুচকে তাকায়। ওর আবার কি হলো? সাদি অফিসের ব্যাগ টেবিলে রেখে ছোঁয়ার পাশে এসে বসে। মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পেছনে গুজে দেয়। ছোঁয়া ঘুমের মধ্যে চোখ কুচকে ফেলে। এই ওঠো, কি হয়েছে? অবেলায় শুয়ে আছো কেন? ছোঁয়ার কপালে হাত ঠেকিয়ে ডাকে সাদি। ছোঁয়া চোখ পিটপিট করে তাকায়। সাদিকে দেখে এক আকাশ সমান অভিমান এসে জমা হয়। ধীরে ধীরে উঠে বসে, তাকায় না সাদির দিকে। কি হয়েছে? সাদি আবারও জিজ্ঞেস করে। ছোঁয়া উত্তর দেয় না। আবারও চোখের কোণে পানি জমে যায়। হাতের উল্টো পিঠে পানিটুকু মুছে নেয়। আরে বাবা, না বললে বুঝবো কি করে? শাড়ি পরেছো ঠিক আছে, আবার এলোমেলো করে দিয়েছো কেন? কি কিছু বলেছে? শরীর খারাপ লাগছে? ছোঁয়ার দুই গালে হাত দিয়ে বলে সাদি। ছোঁয়া ফুপিয়ে কেঁদে ওঠে। সাদি খুব যত্ন নিয়ে চোখের পানি মুছে নেয়। বাস কান্না শেষ। এভাবে আর আমার সামনে আসবে না, আমি এলোমেলো হয়ে যাই। ছোঁয়ার নাকে নাক ঘষে বলে সাদি। ছোঁয়া মুখ বাঁকায়। আর মুখও বাঁকা করবা না। ঠোঁটে বুড়ো আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলে। ছোঁয়া তাকিয়ে থাকে সাদির চোখের দিকে। কেন? ছোঁয়া কাটকাট গলায় বলে, বললাম আমি এলোমেলো হয়ে যাই, আর আমাকে সামলানোর মতো বয়স বা শক্তি কোনোটাই তোমার এখনো হয়নি। ইচ্ছি যে। মৃদু হেসে বলে সাদি। ছোঁয়া লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে। সাদি ছোঁয়ার মাথায় ঘুমটা টেনে দেয়। পারফেক্ট। ছোঁয়া মনে মনে হাসলেও বাইরে কঠোর হয়ে থাকে। এবার যাও, শাড়ি পাল্টে এসো, পড়তে বসতে হবে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে চলে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে, দুই হাত চুল খামচে ধরে মাথা নিচু করে ফেলে। তখনই ফোন বেজে ওঠে সাদির। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সাবিনা বেগম তখন রুমে আসে। সাদির মাথায় হাত বুলিয়ে দেয়। মাকে দেখে মায়ের কোমর জড়িয়ে ধরে সাদি। মুখ লুকায় মায়ের কোলে। সাদি যখন খুব আপসেট থাকে তখনই এমনটা করে। কালকে ছোঁয়ার সিমিকে নিয়ে বাড়ি চলে যেতে চাইছি। শান্ত গলায় বলেন তিনি। সাদি ফট করে তাকায় মায়ের দিকে। ভাবছি সাগরের সাথে তনুর বিয়েটা সেরে ফেলবো। দিন তারিখও ঠিক করেছে তোর বাবা, তোদের জানানো হয়নি। সময় পাস না বাবা মায়ের সাথে একটু কথা বলার? দীর্ঘশ্বাস ফেলে বলেন তিনি। সাদি চুপচাপ মায়ের কথা শুনছে। জানি বলবি অফিসের ছুটি নেই, তাই তোকে যেতে বলছি না, বৌমাদের নিয়ে যাচ্ছি। তোদের যখন সময় হবে যাস, সময় না পেলে নাইবা যাস। মা, এভাবে বলছো কেন? যাবই তো, 3-4 দিন আগেই যাব। ওকে নিয়ে যেতে হবে কেন? আমি না হয় নিয়ে।
সাদির কথা শেষ হওয়ার আগেই সাবিনা বেগম বলে ওঠে, ছোঁয়াকে নিয়ে কিচ্ছু শুনতে চায় না, ও যাবে আমার সাথে ব্যাস। সাদি শুকনো ঢোক গিলে। সিমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। সিফাতের হাত অনেক আগেই আলগা হয়ে গেছে। সিমি সিফাতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, খাটের সাইডে বসে পড়ে। সিফাতও সিমির পাশে বসে। বিয়ের এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত এক রুমে এক বিছানায় ঘুমোয়নি সাদি আর ছোঁয়া। মানুষ মাত্রই ভুল হয়, আর সেখানে ছোঁয়া সাদির জন্য হালাল, আর সাদি চায় না কোনো ভুল হোক, তাই নিয়ম করে এড়িয়ে গেছে। কিন্তু আজকে কেন জানি ছোঁয়ার সাথে বেড শেয়ার করতে ইচ্ছে করছে ছোঁয়ার মাথায় হাত পুড়িয়ে দিতে, বুকের উপর ছোঁয়ার মাথাটা রাখতে। পায়চারি করতে থাকে সাদি। নিজের ভাবনায় নিজেই অবাক হয়, বিরক্ত লাগছে নিজের ভাবনাকে। মানুষটাকে এতটা প্রায়োরিটি দেওয়া উচিত নয়, তাহলে সেই মানুষটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ফোন বেজে ওঠে সাদি। স্ক্রিনে ইভা নামটা জলজল করছে। বিরক্ত হয় সাদি, যত নষ্টের গোড়া সব এই মেয়েটার। খাটে বসে বালিশ কোলে নিয়ে ইভার কল রিসিভ করে সাদি। বলো। কেমন চলছে দিনকাল? তোকে সামনে পেলে থাপড়াইতাম। দাঁতে দাঁত চিপে বলে সাদি। ওমা, কেন? তোর বউ কি আবারও গেছে সৈকতের কাছে ডিভোর্সের জন্য? না। যাবেও না বলেছিলাম না? একটু সময় দে, ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দে, তোকে ছাড়া কিছুই বুঝবে না। হেসে বলে ইভা। সেটা বুঝলাম, এখন প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায়। কোন জায়গায়? উল্টো আমি ওই মেয়েকে মিস করতে শুরু করেছি। ইভা খিলখিল করে হেসে ওঠে। প্রেমে পড়ে গেছিস তুই? হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে বলে ইভা। সাদি খট করে ফোন কেটে দেয়। এর এই আলগা প্যাচাল শোনার সময় নেই। ফোন রেখে আবার উঠে দাঁড়ায় সাদি। কিছুতেই শান্ত থাকতে পারছে না। সিমি চিৎকার করে সাদি স্যার বলে ডাকে। সাদি রুমে পায়চারি করছিল। সিমির চিৎকারে এগিয়ে যায়। সিফাতের রুম থেকে আওয়াজ আসছে, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। সাদি কোমরে হাত দিয়ে দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সিমি, তুমি ভেতরে? সাদি বলে। সিমি দরজার সাথে লেগে দাঁড়িয়েছিল। হ্যাঁ স্যার, আপনার ভাই দরজায় তালা লাগিয়ে চাবি ফেলে দিছে। দাঁতে দাঁত চিপে বলে সিমি। রাগে মাথা ফেটে যাচ্ছে। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আচ্ছা, চেঁচিও না, আমি দেখছি কি করা যায়। সিমি কটমট চোখে তাকায় সিফাতের দিকে। সে লম্বা হয়ে শুয়ে আছে। হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। রক্তগুলো জমাট বেঁধে গেছে। শুনলে না সিমি? আবেগ মিশ্রিত কণ্ঠে বলে সিফাত। সিমি চোখ বন্ধ করে শ্বাস নেয়। কি শুনবো? চোয়াল শক্ত করে বলে সিমি। সিফাত করুণ চোখে তাকায় সিমির দিকে। আমি যা বলতে চাই তাই। হাত মুষ্টিবদ্ধ করে নেয় সিমি। এগিয়ে যায় 2 পা সিফাতের দিকে। কি শোনাবেন? এটাই যে আমাদের বিয়ের ঠিক 2 মাস পরে আপনার জীবনে রিমি নামের কেউ চলে আসে, আর তাতেই আপনি মজে যান। এতটাই মজে যান যে তাকে বিয়ে পর্যন্ত করতে চান। কিন্তু তখন মনে পড়ে যায় আমি তো অলরেডি একটা বিয়ে করে ফেলেছি, কিন্তু তাতে কি, কেউ তো আর জানে না। তখনই ডিভোর্সের ব্যাপারটা মাথায় ঢুকে আপনার। রিমিকে বেড পার্টনার হওয়ার অফার দিয়েছেন আপনি, কিন্তু সে অলরেডি না করে দিয়েছে। এই গল্পটাই শোনাতে চাইছেন আমায়? একদমে কথাগুলো বলে থামে সিমি। রাগে শরীর কাঁপছে, কণ্ঠনালীও কাঁপছে। ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিতে। কেন পুরো ক্ষত জাগিয়ে দিচ্ছে এই অমানুষটা? সিফাত চোখ বন্ধ করে ফেলে। চোখের কর্নিশ পেয়ে 1 ফোঁটা পানি পড়ে। সিমি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। বিশ্বাস করুন, এতে আমার কোনো রাগ নেই। শুধু এটুকু হলে আমি আপনাকে ক্ষমা করে দিতাম। রিমিকে বিয়ে করে নিলেও আমি সংসারে ফিরে আসতাম। কিন্তু আপনি কি করলেন? আমি বিনা বাক্যে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলাম, আর আপনিও ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিলেন। সব কিছুই ভালোই হলো, কিন্তু যখনই জানতে পারলেন আমি প্রেগনেন্ট, রিমির সাথে বিয়েটা ভেঙে দিলেন। উঠে পড়ে লাগলেন আমার বাচ্চাটার পেছনে। কেন? আমি জানি না আপনি কেন আমার সামনে না এসে হিমুর থেকে খবর নিতেন, কিন্তু ডেলিভারির দিন নার্সকে টাকা খেয়ে আমার বাচ্চাটাকে চুরি করে নিলেন, আর নার্সকে ধরিয়ে দিলেন একটা মরা বাচ্চা। এতটা নিষ্ঠুর আপনি কি করে হলেন? এতটা ভেঙে কেন গুড়িয়ে দিলেন আমায়? কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ে সিমি। সিফাতের বলার মতো কোনো কথা নেই। মুখে কুলেও পেটে চোখ বন্ধ করে শুয়ে আছে। তখনই দরজা খুলে দেয় সাদি। পরি দৌড়ে এসে বাবার বুকে মাথা রেখে ছয়। কান্না থেমে যায় সিমির। পরি তো মায়ের কাছেও আসতে পারত। সিফাত পরম যত্নে আগলে নেয় পরিকে। সাদি শুকনো কাশি দেয়। সিমি, আর ইউ ওকে? সিমি চোখের পানি মুছে উঠে দাঁড়ায়।
স্যার আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? আর আপনার ভাইকে বলে দেবেন আমার আশেপাশে আসলে ওনাকে খুন করে দিতে আমি দুবার ভাববো না। লাল হয়ে যাওয়া চোখে সিফাতের দিকে এক পলক তাকিয়ে বলে সিমি। সাদি দীর্ঘশ্বাস ফেলে।